আচ্ছা, গতকালকে আমরা আর্থকোয়েক শুরু করেছিলাম। কেউ বলতে পারবে আর্থকোয়েক জিনিসটা কি? ভূমিকম্প ম্যাডাম। হ্যাঁ, ভূমিকম্প সেটা আমরাও জানি, কিন্তু আর্থকোয়েক হচ্ছে এটা ডেফিনেশনটা বলতে বলেছি আর কি, মানে কি কারণে হয় বা কেন হয়। এই যে এখানে একটা কথা বলা আছে, দেখো, সাডেন রিলিজ অফ এনার্জি ইনটু দ্য আর্থ ক্রাস্ট দ্যাট ক্রিয়েটস সাইসমিক ওয়েভস। মানে তোমার এনার্জিটা যখন হঠাৎই রিলিজ হওয়া শুরু করে, এবং কোথা থেকে এনার্জিটা রিলিজ হয়, এই যে আর্থের যে ক্রাস্ট গুলো দেখতে পাই, ক্রাস্ট কি? ক্রাস্ট হচ্ছে আর্থের যে টুকরা টুকরা অংশ, ভাগ ভাগ হওয়া যে সলিড যে পোর্শনটা দেখতে পাই, সেই সলিড পোর্শন গুলো কি করে, অনেক দিন ধরে 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 কয়েকশো বছর, কয়েক হাজার বছর ধরে তারা নিজেদের মধ্যে এনার্জি স্টোর করে রাখে। এখন এই আর্থের যে ক্রাস্ট, সেটা হতে পারে রক, হতে পারে সয়েল, হতে পারে অনেক কিছুই হতে পারে। এরা কি করে, এরা হচ্ছে তোমার এই এনার্জি গুলোকে স্টোর করে রাখে। এখন যখন একটা টাইমে আসে, যখন এই এনার্জিটা হঠাৎই যদি রিলিজ হওয়া শুরু করে, তখন তৈরি হয় হচ্ছে তোমার এই আর্থকোয়েকটা তৈরি হয়। এবং এটা কিভাবে তৈরি হয়, যে যখন এনার্জিটা রিলিজ হয় তখন ওই এনার্জিটা এক জায়গায় থাকে না, তারা কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে। এবং কিভাবে ট্রাভেল করে, সেটা হচ্ছে ওয়েভ আকারে, মানে তোমার ওয়েভ আকারে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে থাকে। আর এইভাবে কি হয়, যেখানে তোমার উৎপত্তি স্থল থাকে আর্থকোয়াকের, সেই জায়গাটায় আমার আর্থকোয়াকের পরিমাণ বা তোমার ম্যাগনিটিউড বলো, ইন্টেন্সিটি বলো, ওই জায়গাটায় বেশি থাকে। যত আমরা দূরে যেতে থাকি, তত কি হয়, তত তোমার এই ইন্টেন্সিটি বলো, ম্যাগনিটিউড বলো, এই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকে। এরপরে গতকালকে আহ একটা টার্ম বলেছিলাম, সেটা কি? ফোকাস। ফোকাস জিনিসটা কি মনে আছে কারোর? ম্যাম, আর্টওয়ার্ক যেখান থেকে শুরু হয় হ্যাঁ, যেই উৎপত্তি। জায়গা থেকে, হ্যাঁ যেই জায়গা থেকে অ্যাকচুয়ালি তোমার এই ওয়েভটা ট্রাভেল করা শুরু করবে, সাইসমিক ওয়েভটা যেখান থেকে, যেই পয়েন্টটা থেকে তোমার ট্রাভেল করা শুরু করবে, সেটাকে আমরা বলছি হচ্ছে ফোকাস। আর এপিসেন্টারটা আমার মনে হয় ওই সময় আমাদের সমস্যা হয়েছিল, আমরা এপিসেন্টারটা পড়তে পারি নাই। এপিসেন্টার হচ্ছে ফোকাস, যে পয়েন্টটা সেটা হচ্ছে আর্থের ভেতরের কার যে পয়েন্টটা সেটা। আর একদম ফোকাস থেকে একদম যদি ভার্টিক্যালি আমরা উপরে উঠতে থাকি, তাহলে তোমার আর্থের সারফেসে যে পয়েন্টটা পাবো, সেটাকেই আমরা বলছি হচ্ছে কি, সেটাকে আমরা বলছি এপিসেন্টার। মানে ফোকাস হচ্ছে আর্থের ভেতরের একটা পয়েন্ট, যেখান থেকে আর্থকোয়েক শুরু হয়েছে। তার জাস্ট ইমিডিয়েটলি যদি ভার্টিক্যালি আমরা একটা লাইন ড্র করি, তার উপরে আর্থ সারফেসে যেই আমরা জায়গাটা পাই বা যেই পয়েন্টটা পাই, সেটাকে আমরা বলছি হচ্ছে কি, এপিসেন্টার। তো এই যে ফোকাস, এপিসেন্টার, এই পয়েন্টগুলো জানা দরকার কেন? জানা দরকার এই সেন্সে যে আমাদের আর্থকোয়েকটা কোনো না কোনো ম্যাগনিটিউডে, কোনো না কোনো ইন্টেন্সিটিতে বা কোনো না কোনো জায়গায় এটা তৈরি হয়েছে। তো আমরা যদি ফোকাস পয়েন্টটা আইডেন্টিফাই করতে পারি, আমাদের এটার জন্য তোমার ইনস্ট্রুমেন্ট আছে, যে কোথায় আর্থকোয়েকটা সৃষ্টি হয়েছে সেটা আমরা মেজার করতে পারি। তো এই পয়েন্টগুলোর সাপেক্ষেই অ্যাকচুয়ালি আমরা ধরে নিই, হ্যাঁ আমাদের এখানে আর্থকোয়েকটা শুরু হয়েছে, এই জায়গাটায় হচ্ছে এরকম ম্যাগনিটিউড ছিল, বা এখানে কোনো প্রবলেম থাকলে সে প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো যদি এই আইডেন্টিফিকেশনটা আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে কি হয়, তাহলে ফার্দার এরকম ধরনের বা ফার্দার ওই জায়গাটায় কোন ধরনের কি আর্থকোয়েকটা হবে, সেই জিনিসটা আমরা বুঝতে পারি অথবা জানতে পারি। তোমরা স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছ না? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ফোকাসের যে পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্টটা কোথায় আমরা পাই? কোনো সলিড সারফেসে পাই না, কোনো না কোনো ফল্টি জোনে। ফল্টি জোন মানে কি বলতো? এই যে এইখানে জিনিসটা বেশি ভালো বুঝতে পারবা। দেখো, এই ব্লকটা আর এই ব্লকটা একটা আরেকটা সাপেক্ষে কি করছে, কোনো একটা প্লেনের সাপেক্ষে মুভ করছে না? তো একটা ব্লক আরেকটা ব্লকের সাপেক্ষে যখন কোনো মুভ করে, তখন সেই এরিয়াটাকে বা সেই সারফেসটাকে আমরা কি বলি? ফল্ট বলি না? এটা কি মনে আছে কারণ? জি ম্যাম। হ্যাঁ, তো ফল্ট কয় ধরনের হতে পারে?
ম্যাম 4 ধরনের। কি কি বলেন তো একটু। ম্যাম নাম বলতে পারবো না, ম্যাম বলুন। আচ্ছা, ঠিক আছে। ফল্টের ক্ষেত্রে আমাদের কি হয়, আপওয়ার্ড ডাউনওয়ার্ড অনেক সময় মুভ করে না, মানে একটা ব্লক আরেকটা ব্লকের সাপেক্ষে কি আপওয়ার্ড মুভ করে অথবা ডাউনওয়ার্ড মুভ করে, এরকম সিনারিও ঘটে না নাকি? জি ম্যাম। হুম। তো ওই অনুযায়ী কি হয় এখানে দেখো, যেই ফল্টি জোনটা আমরা পেয়ে থাকি, এখানে এখানে ফল্টটা বলার কারণ হচ্ছে যে ফোকাসের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা অবশ্যই কোনো না কোনো এই যে ফল্টি যে সারফেসটা দেখতে পাই সেই সারফেসের উপর এই ফোকাসিং যে পয়েন্টটা সেটা শুরু হয়। তারপরে আস্তে 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 এই দেখো এই ওয়েভ গুলো আস্তে আস্তে চারিদিকে কি করতে থাকে, প্রপাগেট করতে থাকে বা আগাতে থাকে। এখন আসো সম্ভাব্য আর্থকোয়াকের কয়েকটা কজ, মানে আর্থকোয়াক ঘটার জন্য অনেক, আমি একটা কজ বলেছিলাম যে টেকটনিক প্লেট গুলো তোমার একটা আরেকটার সাথে যখন ফ্রিকশনাল ফোর্স কাজ করে বা ঘর্ষণ হয় তাদের মধ্যে, তখন হচ্ছে আর্থকোয়াকটা ক্রিয়েট হয়। তো নট নেসেসারি শুধুমাত্র টেকটনিক ফোর্সের কারণেই তোমার হচ্ছে আর্থকোয়াকটা তৈরি হবে, সেখানে আরো অনেক ধরনের কাজ থাকতে পারে বা আরো অনেক ধরনের কজ থাকতে পারে। তার মধ্যে এখানে তিনটা কজ আমরা দেখতে পাচ্ছি। একটা কজ হচ্ছে সারফেস কজ। সারফেস কজটা কিরকম একটু বলি। সারফেস কজটা হচ্ছে সারফেসিয়াল, মানে আমাদের আর্থের সারফেসে কোনো না কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে, যেই অ্যাক্টিভিটিস এর কারণে তোমার কোনো বড় একটা শক হলো বা বড় একটা তোমার হচ্ছে কোনো শেক হলো বা কোনো মুভমেন্ট হলো, এই অ্যাক্টিভিটিস এর কারণে তার জন্য কি হতে পারে, আর্থকোয়েক সৃষ্টি হতে পারে। কিরকম জিনিসটা, মনে করো কেউ কোথাও হচ্ছে বড় একটা বোম বলো যা কিছু বলো তা সেট করে রাখলো, রাখার পরে সেখান থেকে অনেক বেশি এক্সপ্লয়েড হয়ে গেল সেই যে আমরা বোমাটা রেখেছিলাম। তার কারণে কি হতে পারে, তার কারণে আর্থের সারফেসে একটা মুভমেন্ট হতে পারে বা শেকিং হতে পারে। এই শেকিং এর কারণেও কি হতে পারে, সেই এরিয়াতে তোমার আর্থকোয়াক সৃষ্টি হতে পারে। আবার ছোটখাটো ল্যান্ডস্লাইড না, এমনও ল্যান্ডস্লাইড হলো যেটা বড় একটা তোমার হচ্ছে অনেক উচ্চতার একটা পাহাড় কি হয়ে গেল, ধসে পড়ে গেল। তার কারণে কি হতে পারে, তার কারণে তোমার এই আর্থের যে সার্ফিসিয়াল কজের কারণে তোমার আর্থকোয়াক তৈরি হতে পারে। এরকম আরো অনেক ধরনের এখানে অনেকগুলো কজ আছে যেগুলো আসলে ন্যাচারাল না। কিছু কিছু আছে ন্যাচারাল আর কিছু কিছু আছে মানুষের সৃষ্ট। তো ন্যাচারাল যেমন ল্যান্ডস্লাইডটা ন্যাচারাল, বাট তুমি যখন একটা জিনিসকে এক্সপ্লয়েট করছো বা কোনো জিনিসকে তুমি ফাটানোর একটা চিন্তা ভাবনা করছো, সেটার জন্য অবশ্যই কি মানুষ দায়ী। তো কিছু সারফেসিয়াল যেসব কজের কারণে তোমার আর্থকোয়েক তৈরি হতে পারে, সেগুলোর মধ্যে কিছু কজ আছে তোমার কি ম্যানমেড আর কিছু কজ আছে তোমার ন্যাচারাল। তো এরপরে আসো ভলকানিক কজ। ভলকানিক কজ হচ্ছে কি, এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা বলেছিলাম, হ্যাঁ, এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয়, আর্থকোয়েক প্রডিউস হতে পারে। কিভাবে আর্থকোয়েকটা প্রডিউস হতে পারে, তোমার এমন ফোর্সে বা এমন ভেলোসিটিতে, তোমার এই যে এই জায়গাটায় দেখো, এই এখানে এমন ভেলোসিটিতে সে কি করলো, উপরের দিকে এই লাভাটা উঠতে শুরু করছে বা আগ্নেয়গিরিটা তোমার এক্সপ্লোশন হওয়ার একটা টেন্ডেন্সি চলে আসছে, যে এই জায়গাটায় তোমার এত বেশি ভেলোসিটি যেখানে একটা মুভমেন্ট অথবা শেকিং এর তৈরি হবে। সেই জন্য কি হয়, সেই জন্য এই জায়গাটায় তোমার আর্থকোয়াক সৃষ্টি হওয়ার একটা ডেফিনিট কজ এখানে তৈরি হয়ে যায় এই ভলকানিক ইরাপশনের কারণে। আর লাস্ট অফ অল যে কজটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তোমার টেকটনিক কজ। টেকটনিক কজের কথা আমরা কি বলেছিলাম, টেকটনিক কজ হচ্ছে তোমাদের লিথোস্ফিয়ার নামে একটা কি বলে, তোমাদের একটা পার্ট আছে আর্থের যেই সারফেস বরাবর বা প্রিন্সিপাল জোন অফ আর্থ যদি আমরা দেখতে পাই, সেখানে চারটা জোন আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই। সেটা হচ্ছে তোমার হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, লিথোস্ফিয়ার। এই এই টার্ম গুলো কি নাম শুনেছো তোমরা? জি ম্যাম।
জি ম্যাম। তো এরকম যদি হয় যে আর্থের জাস্ট ইমিডিয়েট নিচে যে স্তরটা থাকে সেই স্তরে তোমার টেকটনিক প্লেট থাকে। টেকটনিক প্লেট গুলো কিরকম, এরকম ভাগ ভাগ হওয়া খন্ড খন্ড কতগুলো পোর্শন। এই প্লেটগুলো কি হয়, এই প্লেটগুলো মুভ করতে থাকে। এখন এই মুভ করতে করতে এক সময় কি হয়, তাদের মধ্যে তারা কোনো না কোনো পথকে অনুসরণ করে, মানে বিভিন্ন ধরনের বাউন্ডারি থাকে, যেমন কনভার্জেন্ট বাউন্ডারি, ডাইভার্জেন্ট বাউন্ডারি। এই বাউন্ডারি গুলোকে সেম ধরে তার এই মুভমেন্টটা হয়। কিন্তু একটা টাইমে দেখা যায় কি, এই যে বাউন্ডারি গুলো যে ধরে সে সামনে মুভ যে করছে, সেই বাউন্ডারি থেকে সে নিজে বিচ্যুত হয়ে, অথবা কেউ মনে করো কনভার্জেন্ট বাউন্ডারি দিয়ে চলাফেরা করছে, কিন্তু সামহাও ওই টেকটনিক প্লেটটা তোমার কি হয়ে গেল, সে কনভার্জেন্ট বাউন্ডারিতে না এসে ডাইভার্জেন্ট বাউন্ডারিতে চলে গেল। চলে যাওয়ার পর তারা কি করলো, তারা একটা আরেকটার সাথে অবশ্যই তাদের মধ্যে কি হয়ে যাবে, ফ্রিকশনাল একটা ফোর্স তাদের মধ্যে ক্রিয়েট হবে। এভাবে কি হয়, এই টেকটনিক কজের কারণে তোমার আর্থকোয়াক তৈরি হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে, ম্যাডাম এই কনভার্জেন্ট বাউন্ডারি কি, ডাইভার্জেন্ট বাউন্ডারি কি, এটা আমরা একটা টপিক আছে আমাদের এই আর্থকোয়াকের মধ্যেই, তখন আমরা এটা ডিটেল পড়বো। জাস্ট জেনে রাখো যে তারা কতগুলো বাউন্ডারিকে চিন্তা করে এই টেকটনিক প্লেট গুলো একটা আরেকটার সাথে কি করছে, চলাফেরা করছে। তো এই বাউন্ডারি গুলো আমরা উইথ ফিগার সহ খুব সুন্দরভাবে দেখবো। শুধু জেনে নাও যে টেকটনিক প্লেট গুলো যখন একটা আরেকটার সাথে ঘর্ষণ হয় বা বাড়ি খায়, তখন অ্যাকচুয়ালি তোমার আর্থকোয়াক তৈরি হয়ে থাকে। আচ্ছা, এখন এই যে আর্থকোয়াক যে তৈরি হচ্ছে, সে কিভাবে প্রপাগেট করছে, সেরকম ওয়েভের মাধ্যমে একটা আরেক জায়গা থেকে প্রপাগেট করছে। এখন এই ওয়েভের আবার কিছু ধরন আছে, এই যে সাইসমিক ওয়েভের কথা বলছি না, এদের কতগুলো ধরন আছে। ধরনগুলো কি কি, একটা হচ্ছে তোমার বডি ওয়েভ, আরেকটা হচ্ছে তোমার সারফেস ওয়েভ। তো এই মেজর দুইটা টাইপে আমরা হচ্ছে আর্থকোয়াকের যে ওয়েভটা, সেই ওয়েভ গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো তার মধ্যে এই যে বডি ওয়েভ অথবা সারফেস ওয়েভ, এই দুইটা ওয়েভ সম্পর্কে এখন আমরা একটু জানবো। তো আর্থকোয়াকের যে কজ গুলো, সেগুলো কি তোমাদের কাছে ক্লিয়ার হলো নাকি? মানে জি আর্থকোয়াক ম্যাম। হওয়ার জন্য কি কি ফ্যাক্টর এখানে কাজ করে বা কি জন্য হয়ে থাকে, সেই জিনিসগুলো কি মোটামুটি ক্লিয়ার হলো নাকি? জি জি ম্যাম। ওকে, ফাইন। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা ওয়েভের দিকে আগাই, যে ওয়েভ গুলো কি কি। এখানে তোমার দুই ধরনের ওয়েভ দেখতে পাই, একটা কি বডি ওয়েভ, একটা হচ্ছে সারফেস ওয়েভ। তো বডি ওয়েভ যেই আহ, তোমার সাইসমিক ওয়েভটা ক্রিয়েট হয়, সেটা কোন জায়গায় থেকে কোন জায়গায় ট্রাভেল করবে, সেটা হচ্ছে তোমার আর্থের ভেতরে, মানে আর্থের ভেতরেই ওই ফল্টি কোনো একটা জোনে হচ্ছে ফোকাস থেকে তৈরি হয়, সেখান থেকে সে ট্রাভেল করে হচ্ছে আর্থের ভেতরেই, সে আর বাইরে আসে না। তো যখন আর্থের ভেতরে যেই সাইসমিক ওয়েভটা ট্রাভেল করে থাকে, সেই ধরনের ওয়েভকে আমরা বলে থাকি হচ্ছে বডি ওয়েভ। এখন বডি ওয়েভকে আবার দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রাইমারি ওয়েভ আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। এখন প্রাইমারি ওয়েভটাকে আমরা আবার পি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভটাকে আবার এস ওয়েভ নাম দিয়ে থাকি। এখন এই প্রাইমারি ওয়েভ, এস ওয়েভ, এই জিনিসগুলোর ধরন আছে কিছু। ধরনটা কিরকম, প্রাইমারি ওয়েভ বলো অথবা সেকেন্ডারি ওয়েভ বলো, এই পি ওয়েভ অথবা এস ওয়েভ, এই দুইটা ওয়েভই কোন রাস্তা ধরে বা কোন জায়গা ধরে সে ট্রাভেল করবে, বা কোথা থেকে সে ট্রাভেল করবে, সেটা বলো তো। আর্থের ভেতরে নাকি আর্থের বাইরে? আর্থের ভেতরে। আর্থের ভেতরে, কারণ কি, এটা হচ্ছে বডি ওয়েভের অন্তর্ভুক্ত। এখন আসো, প্রাইমারি ওয়েভটা কিভাবে ট্রাভেল করছে। প্রাইমারি ওয়েভটা ট্রাভেল করছে হচ্ছে, প্রাইমারি ওয়েভটা ট্রাভেল করছে হচ্ছে তোমার, এটাকে বলছি হলো কম্প্রেশনাল। কম্প্রেশনাল জিনিসটা কি, দেখো, এটা হচ্ছে পুশ অ্যান্ড পুল করে, মানে
এইদিকে কিছু দেখো সংকুচিত হচ্ছে এই বরাবর, মানে এই দাগগুলোকে খেয়াল করো। দেখো এখানে একটু ঘন ঘন দাগ দেখতে পাচ্ছি, তাই না? এই দাগগুলোর মধ্যে ডিস্টেন্স কি কম। এখানে কি হচ্ছে, পুশিং হচ্ছে। আবার এই জায়গাটায় কি হচ্ছে, এখানে দেখো দাগগুলো আবার কি অবস্থায় আছে, একটু বড় বড় ফাঁকা ফাঁকা জায়গা আছে। তো এরকম কিছু পুশিং হয়ে, কিছু পুল ওভার হয়ে এরা কি করে, এরকম একটা আরেকটার সাথে ধাক্কা ধাক্কি করতে করতে তোমার সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এরকম ভাবে তারা কি করে, তারা এই আর্থের সারফেসের ভেতর দিয়ে মুভ করে থাকে এই প্রাইমারি ওয়েভটা। এখন প্রাইমারি ওয়েভটা প্রপাগেট করে কোন দিকে? প্রাইমারি ওয়েভটা হচ্ছে যেই ডিরেকশনে দেখো তোমার আর্থের যে সারফেসটা যেই ডিরেকশনে আছে, মানে ফোকাস যেখান থেকে তৈরি হয়েছে তার প্যারালেল ডিরেকশনেই এই ওয়েভটা মুভ করছে। মানে এই ওয়েভটা হচ্ছে তোমার এইদিকে তো তোমার হরাইজন্টাল বরাবর আমি বা ভার্টিক্যাল বরাবর যদি চিন্তা করি, এই প্যারালেল বরাবরই সে কি করছে, সে এভাবে মুভ করে যাচ্ছে। আর এটা হচ্ছে কোথা দিয়ে মুভ করে, এটা কোনো না কোনো সলিড সারফেস অথবা কোনো লিকুইড সারফেস, বোথ দুই জায়গা দিয়েই তারা কি করতে পারে, মুভ করতে পারে। মানে এই ওয়েভটা মুভ করার জন্য এরকম না যে সে কোনো লিকুইড সারফেস পেলো সেখান থেকে সে মুভ করবে না, সেখানেই থেমে যাবে। আবার কোনো সলিড সারফেস পেলো সেখানে থেমে যাবে না। এরা তোমার সলিড লিকুইড সব সারফেসের মধ্যে দিয়েই তারা কি করতে পারে, তারা মুভ করতে পারে। এরপরে আসো তোমার আহ এটা গেল হচ্ছে তোমার প্রাইমারি ওয়েভ। এরপরে সেকেন্ডারি ওয়েভটা আমরা দেখি। এখানে দেখো এই ওয়েভটা কিভাবে প্যারালেল অবস্থায় মুভ করছে, মানে কি এই সারফেস বরাবরই তারা কি অবস্থায়, জাস্ট প্যারালেল অবস্থায় কি করছে, জাস্ট সংকোচন প্রসারণ পুশ পুলের মাধ্যমে এই ওয়েভটা মুভ করে যাচ্ছে। বাট এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটাকে সেকেন্ডারি ওয়েভকে আমরা আবার কি বলছি, শেয়ার ওয়েভ বলছি। এখানে দেখো এই সারফেসে কোনো ধরনের কোনো এরকম ডিস্টরশন বা এরকম কোনো মুভমেন্ট আমরা দেখেছি? দেখো তো এরকম ভাঁজ হয়ে যাওয়া না কোনো ম্যাম। মুভমেন্ট দেখছি না। কিন্তু সেকেন্ডারি ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেকেন্ডারি ওয়েভ এই প্লেন বা এই সারফেসের থেকে তারা কি পারপেন্ডিকুলার ভাবে মুভ করছে না? জি ম্যাম। হুম। তাহলে সেকেন্ডারি ওয়েভ আর প্রাইমারি ওয়েভের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু খেয়াল করি যদি, সেটা হলো প্রাইমারি ওয়েভ যখন মুভ করে তখন যারা জাস্ট একটা ওয়েভ আরেকটা ওয়েভের সাথে কি করছে, পুশ করছে পুল করছে পুশ করছে, মানে পাশাপাশি ধাক্কা দিয়ে দিয়ে তারা চলাফেরা করছে। বাট তাদের মধ্যে কি এরকম ধরনের কোনো মুভমেন্ট হচ্ছে সারফেসে, কোনো ডিস্টরশন বা কোনো কিছু আমরা দেখতে না পাচ্ছি ম্যাম। না। কিন্তু এস ওয়েভের ক্ষেত্রে আবার দেখো, দেখো সারফেস বরাবরই তাদের কি একটা এরকম মুভমেন্ট হচ্ছে, মানে পুরা জায়গাটা জুড়েই সে কি করে মুভ করে সামনের দিকে প্রপাগেট হচ্ছে। আর এটাকে কেন শেয়ার ওয়েভ বলছি, এটাকে শেয়ার ওয়েভ বলার একটাই কারণ, কারণ হচ্ছে তোমার এটা সারফেসের কি প্যারালেল ওয়েতে বা তোমার যেই সারফেসটাকে আমরা চিন্তা করছি সেই সারফেস বরাবর জাস্ট আমরা শেয়ার কখন বলি বলো তো, কোনো কিছু শেয়ার জিনিসটাকে কখন বলি, শেয়ার ফোর্স কি বলেন তো? শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট পড়েছো না, সেই শেয়ার ফোর্স কি? তোমরা টুটুতে না? জি ম্যাম। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বলতে পারছো না? নর্মাল ফোর্স শেয়ার ফোর্স এই দুটোর মধ্যে পার্থক্য বলো তো। হে আল্লাহ, রোল 111, 111 আছো? 111, এই নাসু আমার কথা শোনা যাচ্ছে না?
জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে শোনা যাচ্ছে, ওরা কেন রেসপন্ড করছে না? কোশ্চেনে অ্যান্সার দিবে না তাই? 124, 124, হ্যালো। ম্যাম, শোনা যাচ্ছে আপনার কথা। 124 আছো? 140, জি ম্যাম। বলেন তো, শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের মধ্যে পার্থক্য কি? তোমার শেয়ার ওয়েভ। আচ্ছা, যাই হোক, এখন আসো, এই যে আমাদের এই চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই চার্টটা আমাদের পড়তে হবে, বা এখানে যে ডিফারেন্সটা আছে পি ওয়েভ আর এস ওয়েভের মধ্যে, পি ওয়েভ বলো এস ওয়েভ বলো, দুইটাই হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে তৈরি হয়ে থাকে। আর প্রাইমারি ওয়েভের ক্ষেত্রে কি হয়, প্রাইমারি ওয়েভের ক্ষেত্রে ওয়েভের যে লেন্থটা তারা শর্ট হয়ে থাকে, সেকেন্ডারি ক্ষেত্রেও একই জিনিস। শর্ট ওয়েভ লেন্থ বলতে কি বোঝায় বলেন তো? শর্ট ওয়েভ লেন্থটা কি? ম্যাম বাংলায় বলবো? বাংলায় বলো কি ইংলিশে বলো, যাই বলো, আমার বুঝতেই হলো। তরঙ্গ দৈর্ঘ্য ম্যাম শর্ট থাকে। হ্যাঁ, এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা আইডেন্টিফাই করো তো। ম্যাম ওই যে শীর্ষ থেকে পরের শীর্ষ পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত। জি। গুড, এই তো, গুড। তো এই যে ওয়েভের যে লেন্থটা, সেটা প্রাইমারি ওয়েভ সেকেন্ডারি ওয়েভের ক্ষেত্রে কি হয়, শর্ট লেন্থের হয়ে থাকে, মানে জিনিসটা হচ্ছে এরকম টাইপের। আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল টাইপের আর এটা হচ্ছে ট্রান্সভার্স টাইপের। যেহেতু ট্রান্সভার্স টাইপের সেহেতুই তো হচ্ছে তোমার জিনিসটা শেয়ার ওয়েভে ক্রিয়েট হয়েছে। আর এখানে কি হয়, তোমার প্রাইমারি ওয়েভটা আমি কি বলেছিলাম, সলিড কোনো সারফেস অথবা লিকুইড কোনো সারফেস, বোথ রেসপন্সিবল তোমার হচ্ছে তার মধ্যে দিয়ে কি করতে পারে, ট্রাভেল করতে পারে। বাট তোমার সেকেন্ডারি যে ওয়েভের কথা বলছি, সে ওয়েভটা কোনো লিকুইড সারফেস ছাড়া, সরি, লিকুইড সারফেসের মধ্যে সে কি করতে পারে না, ট্রাভেল করতে পারে না, সে শুধুমাত্র সলিড সারফেসের মধ্যে ট্রাভেল করতে পারে। আর এটা হচ্ছে তোমার প্রাইমারি যে ওয়েভটা, সেটা কি বলেছিলাম, পুশ এন্ড পুলের মাধ্যমে, মানে কম্প্রেশন হচ্ছে একবার, একবার ডিকম্প্রেশন হচ্ছে, একবার কম্প্রেশন হচ্ছে, একবার ডিকম্প্রেশন হচ্ছে, এভাবেই তোমার প্রাইমারি ওয়েভটা কি করে, সামনের দিকে আগাতে থাকে। বাট তোমার সেকেন্ডারি ওয়েভের ক্ষেত্রে এরকম কোনো ধরনের কোনো বাধা ধরার নিয়ম নেই। আর প্রাইমারি ওয়েভটা ফাস্টার, কিন্তু তোমার সেকেন্ডারি ওয়েভটা হচ্ছে প্রাইমারি ওয়েভের থেকে স্লোয়ার। আর আরেকটা কথা বলে রাখি, দেখো এই টার্মটা থেকে আমরা বুঝি যে কোন ওয়েভটা বডি থেকে, যে এই যে ফোকাস থেকে কোন ওয়েভটা আগে ট্রাভেল করা শুরু করবে, সেটা হচ্ছে প্রাইমারি ওয়েভটা হলো তোমার আগে ট্রাভেল করা শুরু করবে, তারপরে আসবে হচ্ছে তোমার সেকেন্ডারি ওয়েভটা। মানে প্রাইমারি ওয়েভ যখন ট্রাভেল করা শেষ হবে বা ট্রাভেল করতে করতে যখন কোনো এক জায়গায় গিয়ে থামবে, সেখান থেকে হয়তোবা শুরু হবে তোমার এই যে সেকেন্ডারি ওয়েভটা, সেখান থেকে সেই জায়গা থেকে শুরু হবে। এরপর আসো সারফেস ওয়েভের কথা বলি। সারফেস ওয়েভ হচ্ছে তোমার, বডি ওয়েভটা কি ছিল, আর্থের ভেতর দিয়ে মুভ করছে, আর সারফেস ওয়েভটা হচ্ছে আর্থের সারফেসে চলে আসবে, মানে এই যেখান থেকে আর্থকোয়েকটা শুরু হবে সেটা যখন সারফেসে চলে আসবে তখন সারফেসে এই ওয়েভটা মুভ করবে, তখন সেই ধরনের ওয়েভকে আমরা বলছি হচ্ছে তোমার সারফেস ওয়েভ। তো এখন এই সারফেস ওয়েভটাই অ্যাকচুয়ালি তোমার যেটা মনে হতে পারে যে আপাত দৃষ্টিতে যে বডি ওয়েভটা অনেক ডিস্ট্রাকটিভ, না, বডি ওয়েভ ডিস্ট্রাকটিভ না, বডি ওয়েভ তোমার আর্থের ভেতরে তৈরি হচ্ছে ঠিকই, বাট ওটা যতক্ষণ না পর্যন্ত সারফেসে আসছে ততক্ষণ পর্যন্ত সে কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন কিন্তু তৈরি করবে না। সেটা তোমার জানমালের ক্ষতি বলো, বা মানুষের ক্ষতি বলো, বা হচ্ছে তোমার কোনো স্ট্রাকচারের ক্ষতি বলো, এই জিনিসটা ক্ষতিটা তখনই হবে যখন এই ওয়েভটা কোন বরাবর চলে আসবে, ওয়েভটা যখন সারফেস বরাবর চলে আসবে তখনই একমাত্র এই ক্ষতির সম্মুখীন আমরা হব। এখন
এই সারফেস ওয়েভকে আবার আমরা দুইটা ওয়েভে ভাগ করেছি, একটা হচ্ছে তোমার লাভ ওয়েভ আর একটা হচ্ছে তোমার রেলি ওয়েভ। এখন লাভ ওয়েভ আর রেলি ওয়েভটার মধ্যে এখানে দেখো লাভ ওয়েভটা কিভাবে চলাফেরা করছে সেটা আমরা একটু দেখি। এখানে প্রথমে লাভ ওয়েভটা দেখি। এটা দেখো, এই যে আর্থের যে সারফেসটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই সারফেসে জাস্ট এরকম নদী যেভাবে বয়ে যায় এরকম ভাবে, সেইভাবে হচ্ছে এই ওয়েভটা কি করে সামনের দিকে প্রপাগেট করে। বাট রেলি ওয়েভের ক্ষেত্রে কি হয়, রেলি ওয়েভের ক্ষেত্রে জাস্ট এইরকম উপর নিচ উপর নিচ উপর নিচ হয়ে, মানে এরা হচ্ছে পাশাপাশি মুভ করছে। আর রেলি ওয়েভের ক্ষেত্রে হচ্ছে সারফেসে উপর নিচ হয়ে তোমার কি করে এই রেলি ওয়েভটা তৈরি হয়। আচ্ছা, এই দেখো রেলি ওয়েভটা, লাভ ওয়েভটা কি ফ্রি সারফেসের প্যারালালি সে কি করছে এরকম করে মুভ করছে। বাট রেলি ওয়েভটা কি করছে পারপেন্ডিকুলারে, মানে উপর নিচ করে সারফেসে তারা মুভ করে। আর লাভ ওয়েভটা তোমার ফাস্টার, রেলি ওয়েভটা হচ্ছে তোমার স্লোয়ার। আর তোমার এটা হরাইজন্টাল শিফটমেন্ট হচ্ছে। আর এখানের ক্ষেত্রে কি হয়, রেলি ওয়েভের ক্ষেত্রে একটা সার্কুলার মুভমেন্ট তৈরি হয়ে যায়। মানে সার্কুলার মুভমেন্ট বলতে দেখো নিচে বডিতে তো তোমার এই মুভমেন্টটা হচ্ছেই, তার সাথে যখন এই যে উপর নিচে যখন মুভমেন্টটা হয় তখন এই জায়গাটায় একটা ঘূর্ণন বা একটা সার্কেলার একটা মুভমেন্টের তৈরি হয়ে যায় তোমার রেলি ওয়েভের ক্ষেত্রে। তো আশা করি লাভ ওয়েভ আর রেলি ওয়েভ জিনিসটা একটু বুঝতে পারলা। লাভ ওয়েভটা হচ্ছে জাস্ট কিছুই না, প্যারালালি তোমার পাশাপাশি মুভ করে চলে যায়, সেটা সারফেস বরাবর পাশাপাশি মুভমেন্ট হচ্ছে। কিন্তু রেলি ওয়েভের ক্ষেত্রে পাশাপাশি না, সারফেসেই পারপেন্ডিকুলারে উপর নিচে মুভ করে তোমার সামনের দিকে প্রপাগেট হচ্ছে। এই গেল হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ওয়েভের ব্যাপার স্যাপার। তো ওয়েভ জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমার আর্থকোয়েকের ক্ষেত্রে। সব জায়গায় যখনই তুমি আর্থকোয়েক নিয়ে পড়াশোনা করবা তখনই তোমাকে আর্থকোয়েকের এই যে বেসিক যে জিনিসগুলো, যেমন কোথায় তৈরি হয়, কি কি কজ বা আর্থকোয়েক জিনিসটা কি, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেটা আর্থকোয়েক শুধুমাত্র যে তোমার এই জিওটেকে কাজ লাগছে তা কিন্তু নয়। আর্টকোয়ার্ককে তোমার সব জায়গায় সব স্ট্রাকচারে আমাদেরকে কি করতে হয় ম্যাক্সিমাম কনসিডার করতে হয়। তুমি যখন একটা বিল্ডিং ডিজাইন করবা, তুমি অথবা একটা ব্রিজ ডিজাইন করবা, যা কিছু ডিজাইন করো না কেন তোমার সব পারপাসেই এই আর্টকোয়ার্ক জিনিসটা কিন্তু লাগবেই। এই একটা মাত্র টপিক, যেই টপিকটা তোমার সমগ্র জিনিসের সাথে রিলেটেড, মানে প্রত্যেকটা ডিভিশনের সাথেই এই জিনিসটা রিলেটেড। তুমি যেখানেই যাও না কেন তোমাকে এখন যেহেতু এটা একটা হট টপিকের মতো, যে তোমার আর্টকোয়াক জিনিসটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং আস্তে আস্তে ওই যে বললাম না এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে তোমার পাথরের মধ্যে দিয়ে, আস্তে 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 এই যে এনার্জি রিলিজ হওয়া শুরু করেছে, এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা জিনিস। যখন এনার্জি আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে, রিলিজ হওয়া শুরু হয়, তখন কিন্তু আর্থকোয়াক হওয়ার পসিবিলিটি বা সেই জায়গাটায় তোমার এরকম একটা ডিসাস্টার হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। সো এটা শুধুমাত্র জিওটেকের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়, এটা তোমার স্ট্রাকচার বলো আদার্স রিলেটেড যে কোনো টপিকই বলো, তাদের সাথে এরা বেশ রিলেটেড। এবং তোমাকে যখন একটা বিল্ডিং ডিজাইন করো তুমি অবশ্যই সেই বিল্ডিংটাকে চিন্তা করতে হবে আমাকে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট হিসেবে আমি চিন্তা করে দেন হচ্ছে আমি ওটাকে ডিজাইন করব। বা ব্রিজ ডিজাইন করার সময়ও আমাদেরকে এই আর্থকোয়েকটাকে কনসিডার করে দেন হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হয়। বোঝা গিয়েছে? সো আর্থকোয়েকটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। আচ্ছা, এরপরে আসো প্লেট টেকটনিকের কথা বলি। প্লেট টেকটনিক হচ্ছে এই যে আমাদের তোমার আর্থের যে ক্রাস্টটা দেখি, এগুলোকে আমরা কতগুলো মহাদেশ বলো না তোমরা, এই যে আফ্রিকান, তারপর হচ্ছে অ্যান্টার্কটিকা, এগুলো কি বলো এগুলোরে? এগুলোকে মহাদেশ বলি না আমরা? জি ম্যাম। হ্যাঁ, এই মহাদেশে ভাগ করেছি আমরা, 6টা ভাগে ভাগ করেছি। এই 6টা ভাগই অ্যাকচুয়ালি আমাদেরকে মানে পুরা পৃথিবীটাকে কি করেছে, এই যে ক্রাস্ট যে কথাটা বলছি, এই 6টা খণ্ডই অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে মোটামুটি, যদি বড় বড় ক্রাস্টের কথা বলি সেই জিনিসগুলো এখানে আছে। কি কি, আমেরিকান, আফ্রিকান, অ্যান্টার্কটিক, অস্ট্রেলিয়া মহাদেশ, ইউরেশিয়ান, প্যাসিফিক মহাদেশ, এরা এই ভাগগুলো আছে। এই মহাদেশের মধ্যেও আবার কি আছে, বিভিন্ন দেশের এক একটা আবার সীমা রেখা আছে।
তোমার বাংলাদেশের একটু জায়গা আছে, আমেরিকার একটু জায়গা আছে, তারপর হচ্ছে অন্যান্য যে কান্ট্রি গুলো আছে তাদের একটু একটু করে এই যে খন্ড খন্ড যে পোর্শন গুলো, এগুলো নিয়েই আমাদের আসলে আর্টটা তৈরি হয়েছে। এ হ্যাঁ হ্যাঁ বলো, কিছু বলবা? না ম্যাম। আচ্ছা। তো এই জায়গাটা একটু দেখি, এখানে সবচাইতে ভেতরের যে পোর্শনটা আর্টের, সেটাকে আমরা কি বলি? কোর, তাই না? তো কোর হচ্ছে আবার দুই ধরনের হতে পারে। কি কি? সরি আমার একটু উম, আচ্ছা, তো আমরা যদি আর্টের ভেতরের অংশটা দেখি, তাহলে সবচাইতে সবচাইতে একদম সেন্ট্রালের যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি? কোর, তাই না? জি ম্যাম। হ্যাঁ, সেই কোর, কোরের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তোমার ইনার কোর, আরেকটা হচ্ছে তোমার আউটার কোর। ইনার কোরটা একদম মিডিলের যে পয়েন্ট, সেটাকে আমরা বলছি ইনার কোর। তারপরের যে পোর্শনটা, তারপরে যে ভাগ হওয়া যে অংশটা, সেটাকে আমরা বলছি আউটার কোর। আউটার কোরের পরের যে পোর্শন, সেটাকে আমরা কি বলি জানো? ম্যান্টেল। ম্যান্টেলের নাম শুনেছো? জি ম্যাম। আচ্ছা, এই ম্যান্টেলের যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই ম্যান্টেল পোর্শনটা অ্যাকচুয়ালি কি থাকে? এই টেকটনিক প্লেট গুলো থেকে থাকে। হ্যাঁ, টেকটনিক প্লেট গুলো দেখো, এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমার বিভিন্ন বাউন্ডারিকে ধরে সে কি করে, তারা মুভ করে। তো এখানেও না, আমি এই যে এই বাউন্ডারি, এখানে দেখো একটা বাউন্ডারি দেখতে পাচ্ছি, তারপর এই জায়গাটায় আরেকটা বাউন্ডারি আছে। সে এই যে এই পথগুলোকে অনুসরণ করে তোমার টেকটনিক প্লেট গুলো কি করে, একটা আরেকটা সাপেক্ষে তোমার মুভ করতে পারে। সেই যে এইভাবে একটা আরেকটা সাপেক্ষে তোমার মুভ করে, রিলেটিভ মুভমেন্ট। তো এই ম্যান্টেলে অ্যাকচুয়ালি তোমার এই টেকটনিক প্লেটটা থাকে, এবং টেকটনিক প্লেটের মুভমেন্টটাও ওই জায়গাটায় হয়ে থাকে। আর তোমার এই জায়গায় এই ম্যান্টেলের মধ্যেই যখন তোমার কি হয়, একটা প্লেট আরেকটা প্লেটের সাথে তোমার ফ্রিকশন কাজ করে, তখনই সেই জায়গাটা আর্টওয়ার্ক তৈরি হওয়ার একটা পসিবিলিটি থেকে থাকে। এখন আসো, একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, সেটা হচ্ছে কি? ইলাস্টিক রিবাউন্ড থিওরি অফ আর্থকোয়াক। মানে আর্থকোয়াক ঘটার জন্য একটা থিওরি অনুসরণ করে, যে তারা ইলাস্টিসিটি মেনটেন করে। কাদের মধ্যে ইলাস্টিসিটি মেনটেন করে? রকের মধ্যে একটা ইলাস্টিসিটি মেনটেন করে। যখন ইলাস্টিসিটি হারিয়ে ফেলে, তখন এক ধরনের যে আর্থকোয়াকটা তৈরি হয়, সেটাকেই আমরা বলছি, বা সেই থিওরির মাধ্যমে আমরা কি করতে পারি, আর্থকোয়াককে আমরা আইডেন্টিফাই করতে পারি, অথবা আর্থকোয়াককে ডেসক্রাইব করতে পারি। এটা বললে বেশি ভালো হয়, যে আর্থকোয়াককে আমরা কিভাবে ডেসক্রাইব করতে পারি। এই